দেখুন ব্যাপারটা হচ্ছে এটা শুধু পশ্চিমবাংলা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাস দেখুন। পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে সঠিক কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার হচ্ছে, লক্ষ্যবস্তু হতে হচ্ছে। এটা নতুন কিছু নয়, কিন্তু আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন, যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি। সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি, আর আপনারা এই ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন। আজকের এই সম্মেলনে আপনি এলেন, কি দেখলেন, কি বলবেন? আমার কাছে দারুণ লাগলো, একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি। যে আমার আগের বক্তা, আমাদের সিনিয়র মোস্ট শাহজাহান সাহেব, সিরাজ সাহেব, পলিটিশিয়ান, সরি আপনার সাংবাদিক, তিনি একটা কথা বললেন, কিছু তথ্য আমি নিলাম, বাস্তব কথা। কোভিডের পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এরা করতে পারে, কিভাবে কোনো একটা বিষয়কে এরা দান করিয়ে দিতে পারে, মেন স্ট্রিমকে তারা এরা যে কোনো সময় হিলে দিতে পারে, সেটা প্রমাণ হচ্ছে। আর সে পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, সত্যি আমার খুব ভালো লাগছে। সেই জন্যই আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি, আপনাদের এই সম্মেলনের একজন হিস্সাদারি হওয়ার জন্য। আমি আশা করব যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন, মানুষের, প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরের, কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না, কিন্তু আপনারা যারা এখানে সাংবাদিক আছি, ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি। তাহলে আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ার এই প্ল্যাটফর্মে রাখবো, তখন দেখবেন শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে, ডিজিটাল মিডিয়া ফেডারেশন আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো পেশ করা, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন, এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি, এখনো বলছি, আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন। এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেনও দেবো, প্রয়োজনে আমি মেনশনও করে বিষয়টা জানাবো। কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে, আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয়, এবং তার জন্য পলিসি তৈরি করা, গাইডলাইন তৈরি করা, সেইগুলো সরকার পক্ষ তৈরি করবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক রবীন বন্দে আর পুলিশ চ্যালেঞ্জ কি বলবেন? দেখুন ব্যাপারটা হচ্ছে, যত মেধা যা আছে আপনি দেখুন, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে। এই যে এই বছরেই সন্তোষ ট্রফি জিতে আসলো, গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম। আপনার মিজোরামের কাছ থেকে আমরা মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি। যে মিজোরাম আমাদেরকে দেখলে কাঁপে ফুটবলে, ফুটবল মানে সন্তোষ ট্রফিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন আর রানার্স, প্রায় 30 বার মতো রানার্স চ্যাম্পিয়ন এই ধরনের আরো বেশি হয়ে আছে। তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি। যে চ্যাম্পিয়ন টিমে যে স্ট্রাইকারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে, সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ, সে গ্রামের ছেলে। তো গ্রামের মেধা আছে, সেটাকে বহিঃপ্রকাশ করার সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয়, স্কিল, তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে। দুর্ভাগ্য আমাদের, আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি। আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক, তো আমাদের ভাঙড়ের পিউ ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমাদের তহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বিদ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমাদের ভাঙড়ের ছেলে আইএসএল কাঁপিয়েছে। আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে, কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই। তাহলে আমাদের ভাঙড়ের ছেলেকে কোথায় যেতে হয়? সায়ে যেতে হয় কোথায়? দূরে গিয়ে অনুশীলন করতে হয়। কিন্তু আমাদের ভাঙড়ের ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল। বা আপনি যে ছেলেটির কথা বললেন, ও যদি, কি নাম, রবিন বললে ভাই, ও যদি ঠিক মতো ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায়, তো বিশ্বজয় করবে। কিন্তু দুর্ভাগ্য এটাই আমাদের, ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম পায়, এখান থেকে যে যাবে, আসবে, খাওয়া, গাড়ি ভাড়া, সেই খরচের জায়গা নয়। আর্থিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ। এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার। আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরো বেশি মানে প্রোগ্রেসিভ হবে, এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে। মহেশতলার সম্প্রতি ঘটে যাওয়া মহেশতলার রবীন্দ্রনগরের যে ঘটনা, যে একটা সামান্য বিষয়কে ফলওয়ালাকে বসাকে কেন্দ্র করে যে এরকম পরিস্থিতি খবরের শিরোনামে উঠে এসেছে মহেশতলা। যেমন গতকাল আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন ওখানে গেলেন, সেই ধর্মের রাজনীতি বলুন বা যাই বলুন না কেন, ওসমানীগুলো হাইকোর্টের থেকে যথাযথ পারমিশন নিয়ে উনি গিয়েছিলেন, কিন্তু ওখানে দেখা গেলো যে মূল মন্দির প্রাঙ্গণ, যেখানে
হিন্দু মহিলারা ওখানে ঢুকতে দিলেন না, তাদের বিক্ষোভ দেখালেন, কি বলবেন এই ব্যাপারে? মহেশতলা যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা, যে করেছেন মেন হোতা, তার আমরা ছবি দেখলাম, কি অনেক ছবি আপনারা বা দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, সে শাসক ঘনিষ্ঠ একদম, সে ওখানে করছে। ব্যাপারটা হচ্ছে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয়, সরি পূর্ব দক্ষিণ কোণে হয়, পূর্ব উত্তর কোণে, আমি এটা আমার ঠিক আসছে না, তো এটা হয় স্বাভাবিকভাবে। আমরা যত তুলসী তলা দেখেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয়, বাড়ির ছাদে হয়, কিন্তু হঠাৎ করে রাস্তার উপরে হলো কেন? এখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। মহেশতলার মানুষ যথেষ্ট সম্প্রীতিতে বিশ্বাসী, ঐক্যে বিশ্বাসী, কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ভুল আমাদেরকে করলে হবে না। আমাদের আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে। আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা 100 বার আমি বলবো। সকাল 10টা থেকে যখন দেখছি এখানে একটা এই সমস্যা তৈরি হচ্ছে, প্রশাসন তো সেখানে টেক আপ করা দরকার ছিল, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখবেন আপনি কলকাতা বা শহরের আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন, বাড়ির ভেতরে রিপেয়ার করবেন, আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে। আর থানার অদূরেই ঢিলছুড়া দূরত্বে যখন ওগুলো গাঁত ছিল, প্রশাসন চুপ করে বসেছিল। 20 থেকে 25 বছর ধরে লোকটি ফল বিক্রি করতো ওখানে, লোকটি ফল বিক্রি করতো। যখন দেখছে ওই ছাড়া অন্য ফেজ ওখানে ঘোরাঘুরি করছে, স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম ফুললি আমি কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেত না, তা নিয়মিত একটা টাকা থানাকে দিত। দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাঁথছে, তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল। তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে, তার আগে তো গাঁতাগাতি করছিল। তা আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে, যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিরা এরকম করবে, আর গরিব মানুষের কে বলির বাকড়া বানাবে, গরিব মানুষকে কুরবানি দেবে। কি হিন্দু কে মুসলমান, ক্ষতিগ্রস্ত আজকে কারা হয়েছে, কারা জেলে আছে, কারা অ্যারেস্ট হয়েছে, কে ফল বিক্রি করতে পারলো না, দেখুন সব কারা, সব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ। আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন, এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়াবেন না। আজকে দেখলাম সংবাদ মাধ্যমে যে দিল্লিতে 50টির বেশি মন্দির ভাঙা হয়েছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের কেন্দ্রীয় জননেতা তিনি মুখ্যমন্ত্রী পদে সম্মান কিন্তু তাকে দেওয়া হয়। তিনি মহেশতলার কাণ্ডটি লেখ তুলে দেখলো না, তুলসী মানে যে আছে কি বলে ওটাকে বেদি নিয়ে মাথায় করে ঘুরে বেড়ায়। তোর ব্যাপারটা হচ্ছে বিজেপি তার ব্যর্থতাকে কোনোদিন পশ্চিমবাংলায় কি স্বীকার করবে? স্বীকার করবে না তারা। উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ। এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়া হচ্ছিল, পিটিয়েছে সেখানে গিয়ে, যে তোদের এত সাহস, তো লোক এতনা হিম্মত হয়, তোরা এখানে বিয়ে দিবি। সেটা নিয়ে এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে, তাহলে উত্তরপ্রদেশের দলিতটা কি ওদের হিন্দু ভাই নয়? সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার সে 4th সেমিস্টার চলছে, তাকে মারধর করে তাকে পিচ্চাপ করিয়ে পিচ্চাপ খাওয়াতে বাধ্য করলো। সাউথ ইন্ডিয়াতে এক্সইউভি গাড়ি কিনেছে, এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সইউভি গাড়ি কিনবে, পিটিয়েছে। উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে, তো তোর অপরাধ এতটাই, তোর সাহসকে দিয়েছে তুই আমাকে ওভারটেক করে চলে যাবি, তুই দলিত, পিটিয়েছে। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা, তারপরে মুসলমানরা, তারপরে আদিবাসীরা। মুসলমানদের কথা ছেড়েই দিলাম, হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে, এনে কোনো মুখ খুলেছে? নির্বিচারে মন্দির মসজিদ গুলো ওরা শহীদ করে দিচ্ছে। মসজিদের কথা তো ওরা বলবেই না, মন্দিরের গুলো একটু বলুক। এরা স্বার্থের জন্য আজকে মন্দিরগুলোকে শহীদ করছে, কিন্তু আবার যখন ভোটের দরকার হবে হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে। ঠিক পশ্চিমবাংলায় একই করবে। এখন এদের ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে, এদের কোনো থাকবে না। এখানেও ভাঙড়ের হাত আছে, এখানেও ভাঙড়ের মানুষের হাত আছে। তুষার ঘোষ মহাশয় মামলা করেছিলেন, ভাঙড়ে তার বাড়ি, বামনঘাটা অঞ্চলে, সিপিএম এর একজন লিডার, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের তিনি দায়িত্বশীল একজন। হাইকোর্টে মামলা করেছিল, মামলায় লড়েছিল শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ ভট্টাচার্য স্যার, শামীম দ্বারা লড়াই করেছিলেন, অর্ডার হয়েছে। আমি তো অনেক আগে থেকে বলছিলাম যে চোরেদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন সুপ্রিম কোর্ট ছুটছে, বড় বড় অ্যাডভোকেট লাগাচ্ছে,
আমাদের রাজ্যের বকেয়া আটকে রেখেছে, তার জন্য কেন সংবিধানের সম্ভবত 131 আর্টিকেল 131 সম্ভবত সেটাকে সামনে রেখে কেন মামলা করছে না, কথা উত্তর ছিল না, এখন মামলা হচ্ছে। আমি আশা করব কেন্দ্র সরকারের কাছে অনুরোধ এটাই করব যে এই 100 দিনের কাজ করে পশ্চিমবাংলার হেভি অংশের মানুষ কিন্তু এখন সংসার চালাচ্ছে। যদি কাজ বন্ধ হয়ে যায়, কত দুর্ভাগ্য এদের, মানে দুর্যোগের মধ্যে দিয়ে এদের জীবনযাপন করতে হয়েছে। অবিলম্বে 100 দিনের কাজ চালু করা হোক, সাথে সাথে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তিহার জেলের মধ্যে রাখা হোক। কালকে দেখলাম যে সোনপুরে যে গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলে আলমগীর মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে। দেখুন, একটা কথা বলছি, দুটো একটা দিন দাঁড়ান, অনেক কিছু হবে। এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে। এদের কাছে আর কিছুই নেই, ভাঙড়ে হারাবার স্বপ্ন দেখছে। হারাবে কিভাবে? এরা মিথ্যাভাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে। অসুবিধে কোথায়? ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেসি আছে, ভালো লেগেছে গেছে। তবে একটা কথা বলবো, আমার ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার ছিল। যে দল ওয়াকাফ আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে, যে দল যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মা, নবীন কুমার যখন বাজে মন্তব্য করেছিল, তখন আন্দোলন হচ্ছিল, তখন দিল্লি যাওয়া নিদান দিয়েছিল। যেই দলের নেতারা উত্তর 24 পরগনার ওয়াকাফ সম্পত্তি লুট করছে, যেই দলের নেতারাই দক্ষিণ 24 পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে, যেই দলের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, যে দলের দুর্নীতির জন্য ফেক ST/SC চাকরি পেয়ে যাচ্ছে, আর অরিজিনাল ST/SCরা চাকরি পাচ্ছে না, যেই দলের জন্য আনিসকে শহীদ হতে হলো, যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে, সেই দলের নাম লিখানোর ক্ষেত্রে, দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযত হওয়া দরকার ছিল। এত ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর হয়েছে যে 26শে বিধানসভায় ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা বলেছেন নওশাদকে হারাবো, তারপরে 26-এর পরে যদি না হারাতে পারি তাহলে আমি পার্টির থেকে রিয়েন দেবো আর পার্টি করবো না। তাহলে 26শে বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন, এটা খারাপ জিনিস হবে। আর নয়তো শওকত মোল্লা সাহেব রাজনীতি ছেড়ে ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে রাজনীতিতে না থাকাই ভালো। থ্যাংক ইউ।